আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সব সময়ের জন্য সেই প্রার্থনা করে শুরু করছি। যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা যদি অংশগ্রহণ করতে চান আমাদেরকে আপনারা চাইলে মেইল করতে পারেন sharemystory24@gmail.com এছাড়া আপনারা চাইলে আমাদেরকে ফোনও করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আপনার নাম? বাবা মায়ের দেওয়া নাম ছিল মনির। মনির। হ্যাঁ। বর্তমান নাম কি? মনীষা। মনির থেকে মনীষা। মনীষা। মনীষা, আমি আপনাকে কোন নামে সম্বোধন করব, মনির না মনীষা? মনীষা। মনীষা। বয়স কত আপনার? 30। জন্ম জেলা কোথায় আপনার? ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ থানা। সো মনির হোসেন মুন্না হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম, জি। কিন্তু বর্তমানে আপনি হচ্ছেন মনীষা। জি। ইন্টারেস্টিং। শুরু করেন আপনি, বলেন, আপনি মন খুলে বলেন। আপনি আপনার ভাইয়ের কাছে আসছেন, হাসি কান্না এটা মানুষের জীবনেরই অংশ। ওই যে মেয়েদের সাথে খেলাধুলা, আমি তো আর কোনো ছেলেদের সাথে খেলাধুলা করিনি, মেয়েদের সাথে খেলাধুলা করি। তখন এলাকাতে নাম ছুটে গেছে যে বিট্টা। বেটটা? বিট্টা। আচ্ছা, বেটা থেকে বেটটা। হ্যাঁ, অনেকে ওই যে বিট্টা বলে, বিট্টা, মাগ্যা, হিজড়া। তখন আমরা বুঝতাম না যে হিজড়া। এটা আপনাকেও ছোটবেলাতেই বলতো? হ্যাঁ। কিন্তু এখন মানুষের যে আমরা বুঝি যে হিজড়া, তখন কিন্তু হিজড়া নাম ছিল না। না না। আপনাকে এটা বলতো কেন? ওই যে একটু মেয়েদের মতো চলাফেরা করতাম এই জন্য। ছোট থেকে তো ছেলে, লিপস্টিক পরতাম। লিপস্টিক কি আপনি নিজে নিজে পড়তেন? নিজে নিজে পড়তাম কারো কাছ থেকে নিয়ে। তখন তো আমরা লিপস্টিক কিনতাম কোন না। বয়সে? 8-9 বছর। 8-9 বছর বয়সে? হ্যাঁ। জি। তখন মানে এটা তো ধরেন আপনি দেখছেন আপনার চারপাশে ছেলেরা ছেলেদের মতো করে। হ্যাঁ। তো আপনার নিজের মনে কি প্রশ্ন আসতো না যে কেন আমার লিপস্টিক ভালো লাগে, কেন আমার মেয়েদের সাথে মিশতে ভালো লাগে? আমি তো মনে করতাম যে আমার তো দেহটা কি বা আমার দেহের কি অঙ্গ আছে, আমি তো ওইটা মনে করতাম না। আমি ভাবতাম যে আমি মেয়ে। ছোটবেলাতে আপনি ভাবতেন মেয়ে? হ্যাঁ, আমি মেয়ে। আমি আমার তো পরাইতো গেঞ্জি পরাইতো, প্যান্ট পরাইতো। তখন ওই যে গামছা নিতাম নিজে নিজেই? হ্যাঁ, গামছা নিয়ে যেভাবে ভাঁজ করে গামছা নিতাম। আচ্ছা। ছিঁড়া পাড়া গামছা বা উড়না থাকে, ওইগুলো আমি ছিঁড়া মাথায় খোপা বানাইতাম। ওই অল্প বয়সেই? হ্যাঁ। তো এটা করলে বাপ মা রাগ হতো না? হওয়া তো স্বাভাবিক। তাও বাপ মা তো দেখতো না। ও, নানুর নানুর বাড়িতে বাড়িতে? ছিলাম। তখন নানুর বাড়িতে। জি। 2003-এ আমাকে ইতে ভর্তি করায় স্কুলে। ক্লাস আমাকে, 1-এ? হ্যাঁ, আমাকে এবং আমার ছোটটাকে। জি। তা আমাদের গ্রামের বাড়িতে তো এইভাবে না ধরলে ভর্তি করাইতো না। তা আমার ছোটটা এভাবে ধরতে পারছে, আমি পারি না। আমার ভর্তি করায় নাই। আচ্ছা। তারপরে ওই যে আবার গেলাম, গিয়ে ম্যামের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলাম, তখন আমার ভর্তি করাইছে। তখন হচ্ছে আমি তো মনে করি যে আমি মেয়ে, মেয়েদের না যায় বসি। স্যারেও মারে, ম্যাডামও মারে, স্কুলের ছাত্রীরা যারা আসলো তারও খুঁচায় উল্টাপাল্টা কথা বলে। এই তুই ছেলে, মেয়েদের এনে বসত কি লিগা? তুই মেয়ে, ছেলেদের এনে বসত কি লিগা? ছেলেরা এনে বললে হাফ লেডিস, তুই এদিকে যা। ও, ছেলেদের ওখানে বলতো, বসলে বলতো হাফ লেডিস ওইদিকে যা? হ্যাঁ, হাফ লেডিস, মাইগ্যা, গুরমা। গোরমা? হ্যাঁ। আচ্ছা। গুরমা বলে, কিন্তু হিজড়া ভাষা আমরা বুঝতাম না। জি। তখন ভাবতাম আমি কিতাতে আমার এন বললে হেন জায়গা, হেন বললে হেন জায়গাতে আমি অনেকদিন স্কুলে যাই, অনেকদিন যাই না। খারাপ লাগে এগুলো শুনলে। স্কুলে যাই, তখন ম্যাডাম কইলো যে কেডা কি কইলো না কইলো এটা তোর দেহের বিষয় না, তুই স্কুলে আইবি, আমার কাছে আসবি, আমার কাছে পড়বি। তো মেয়েলি পানা ছিলাম তো, ম্যাডামের একটু টুকটাক কাজ কইরা দিতাম, এইটা সেটা কইরা দিতাম। ম্যাডাম ওরা আদর করতো। আবার অনেকদিন পানি আনার বেশি হইলে আবার ওই যে বস্তায় দইরা থাকতাম। ওই যে একজন ভাইপা যে দিতেছে বস্তায় দইরা রাখলে চাউল দেয়। আচ্ছা। আমি কাজ করতাম আর যাই করতাম, কিন্তু আমার মন পড়ে থাকতো স্কুলে, কারণ ম্যাডামের আমার খুব আদর করত। কিন্তু চাল বাজারে যে যাইতাম তো ওইখানে ও বাজে বাজে কথা বলতো। তো অনেকে কইতো যে আমার বাবা নাম আফিলউদ্দিন, আফিলউদ্দিনের ফুটটা মনে হয় হিজলা, বিটটা। ওই যে হিজলা শব্দটা বাজার থেকে শুনি। এভাবে অনেকদিন কাটা গেছে। তো দেখি যে না, চাউল বাজারে গেলে আমার মানুষে ওই যে এভাবে চিমটি মারে, আইসা শরীরের অঙ্গভঙ্গিতে টাচ করতে আসে। অন্য ছেলেরা যারা আমাদের সাথে কাজ করে না, তারা এসে বলে তুই তো ছেলে, মেয়ের মতো যখন থাকস, বিয়া করি, এটা সেটা বিভিন্ন ধরনের বাজে কথা বলতো। তখন আর এগুলোতে যাই না। আমাদের পাশের যেই বাজারে যাইতাম, এর পাশের বাজারে যে মাছ বাজার, তো এই কাজ বাদ দিয়ে যখন আমার এগুলো বলে, তখন আমি মাছ বাজারে যাই। সকালে ভোরে উঠে মাছ বাজারে গেলে ওইখানে ওই যে মাছ যে মাপে, ওইখানে মাছ যে নিচে পড়ে এগুলো তুইলা দিলে আবার ওই যে মাছের বল টল থাকে না বড় বড়, এগুলো পরিষ্কার করলে মাছ দেয়। তো ওই মাছ বাজারে আর আমার কেউ এগুলো বলে না। ওই বেলা, ওই সময় তো ভোরবেলা তো কাজ করে আসি, কেউ কিছু বলে না। তো এইভাবে কিছুদিন কাজ করলাম, করার পরে বাবা আইসা 4 মাস পরে। আইসা যখন দেখছে যে আমি
কাজ করতে পারি আর পড়াবে না। আচ্ছা, ইনকাম করতে পারে, পড়াশোনাটা দরকার কি, পড়াবে না। তখন হচ্ছে আমার অনেক দিন কেটে গেছে না, আমি তো 3-তে তখন শেষে পরীক্ষা দেব। তখন আবার জোরাজুরি করে যেভাবে হোক পরীক্ষা দিলাম। আমি আমার এলাকার ম্যাডাম আছে, নাদিরা ম্যাডাম, ম্যাডামরা জানাই যে ম্যাডাম এমন এমন কথা। তো পরে ম্যাডামকে না তুই পরীক্ষা দে। পরীক্ষা দিয়ে আমি 4-এ উঠা 2-3 মাস মনে হয় ক্লাস করতে পারি নাই। হুম, শেষ আমার পড়ালেখা এতটুক থেকেই। তারপরে মাটির কাজে যাই, পড়ালেখা মাটির কাজ? শেষ। হ্যাঁ, মাটি কাটা। মাটি কাটা, পড়ালেখা শেষ। এখন যদি ইনকাম না করো, ইনকাম না করে ঘরে যদি না দাও, পড়ালেখা করার দরকার নাই। আর পড়ালেখা যদি করতে চাও করতে বাইরে যাবো, ঘরতে বাইরে যাবো। আমরা খাওন দিতাম না, ফিন্দন দিতাম না, নিজে নিজে পড়তে হবে পড়া। তো মাটি কাটা শেষ ওই 2টার দিকে, অনেক সময় 4টা 5টা বাজে যায়। তখন ওই যে একদিন স্কুলে গেলে 4 দিন 5 দিন যাইতারি না, ম্যাডাম ওরা উল্টাপাল্টা কথা বলে, তখন আর স্কুলে যাই নাই। মাটি কাটার এখানে যায় কি কথা যে তুই ছেলে মেয়েদের মতো গামছাতে স্কিল লেখা, পুরোনাতে স্কিল লেখা। সবাই গামছা যদি একটা নিয়ে যায় মাথায় বান্ধার জন্য, আমি 2টা নিয়ে যেতাম। একটা শরীরে দিতাম, একটা মাথায়। ওই যে পূজাটা নেওয়ার লিগে একটা বাইন্দা দিতাম। ঘাড় ব্যথা করে একদিন গেলে একদিন যেতে পারি না। তো ওইখানে মানে কন্টিনিউ যদি কোনো লোক না যায় ওইখানে, এই লোক লাখে না, যাইতে পারি না। তারপরে হচ্ছে ওই যে বিল্ডিং এর মধ্যে যে ইট ভাঙ্গে, ইট ভাঙ্গার মেশিনে যাই। এই কাজ আমি অনেক দিন করছি, ইট ভাঙ্গার মেশিনে। ওইখানে আবার কেউ কিছু বলে না, যার যেভাবে ইচ্ছা কাজ করো, টাকা নাও। তো ওইখানে ওই কাজটা অনেকদিন করছি। বয়স কত তখন আপনার? তখন আমার 12 বছর। 12 বছর। এই সময়টাতে সাধারণত এটা তো কিশোর কিশোরীদের বয়স। হ্যাঁ। শরীরের মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখতে পান, যেটা ধরেন এমন কোনো পরিবর্তন যেই পরিবর্তনটা ছেলেদের মধ্যে আসে না, মেয়েদের মধ্যে আসে, এরকম কোনো পরিবর্তন নিজের শরীরের মধ্যে দেখতে পান? না, নিজের শরীরের মধ্যে এটাই যে আমার লজ্জাটা আরো বাড়তেছে। আমি মনে করি নিজের লজ্জা পাচ্ছে, হ্যাঁ, মানে ব্যক্তিগত লজ্জাটা বাড়ছে, লজ্জা বাড়তেছে। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ছেলেদের মতোই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তখন আমার আর লজ্জা বাড়তেছে। যখন আমার 12 বছর 12-13 বছর, তখন আমি কাজ করি, আমার লজ্জা বাড়তেছে। আমি এরকম একটা কাজ আমার পক্ষে মনে হয় না আর করতে পারবো, কারণ আমি যত বড় হচ্ছি তত মানুষের কথা শুনতেছি। আচার আচরণ কি মেয়েদের মতো ছিল? হ্যাঁ চাল চলনে মেয়েদের মতো? হ্যাঁ। এটা একদম ন্যাচারালি হইতো নাকি আপনি নিজে নিজে করতেন এটা? না, ন্যাচারালি। একদম ওরকম অরিজিনালি প্রকৃতি প্রদত্ত, আল্লাহর থেকেই হইতো এরকম? প্রকৃতি প্রদত্ত বললে অনেকে বুঝবে না, যে কারণে আমি এই শব্দগুলো ব্যবহার করছি। জি, তারপর? তখন ওইরকমই হইতো। তখন দিনের বেলা কিন্তু কাজ করতাম, মাটি কাটার কাজ করতাম, ইটের মেশিনে কাজ করতাম, যাই করতাম। ওই টাকাগুলা দিয়ে আমি কসমেটিক্স কিনতাম। কসমেটিক্স? হ্যাঁ, কি কিনতেন? ওই যে লিপস্টিক ফিরওয়ালা আসতো, লিপস্টিক, তারপরে আইশ্যাডো। এই বয়স যখন এই গল্পটা, যে জায়গাটা আপনি বলছেন যে নিজে নিজে আপনি কসমেটিক কিনতেন, তার আগ পর্যন্ত আপনার কোনো হিজড়া কমিউনিটির সাথে দেখা হয়েছে, বা কেউ কি আপনি আশেপাশে সন্ধান পাইছেন যে আপনার মতো, নাকি তখন পর্যন্ত আপনি একা একাই? একা একা না, তখন পর্যন্ত আমি কোনো হিজড়া দেখা পাই নাই। কোনো হিজড়া দেখা পান না নাই? না, ওই যে আপনি জানেন আমার না? মতো যে একটু মেয়েলি পানা, তাদের সাথে চলতাম। তখন আমি ওই যে কাজে থেকে আইসে আবার মেয়ে সাজা, হ্যাঁ, সাজুগুজু করতেন? হ্যাঁ, সাজুগুজু করতাম। ওকে। তো মেয়ে সাজলে আমাদের এলাকার যে পুকুর পাড় আছে না, পুকুর পাড়ে হচ্ছে মেয়ে সাজা আলগা চোখ, তখন পুরোপুরি মেয়ে সাজতাম না, লুঙ্গি পরতাম, হ্যাঁ, ফতুয়া পরতাম, গামছা নিতাম, নিয়ে আলগা চুল পরে ওইখানে নাচানাচি করতাম। হুম। পুষ্কিনের 2 পারে মানুষ দাঁড়ায় দাঁড়ায় আম করে এগুলা দেখতো। আমগুর বলতে? মানে আমি, আমার সাথে আর 2-3টা ছিল, একজনে মেয়ের পাঠ করতো, একজনে ছেলের পাঠ করতো। আমি মেয়ের পাঠ সবসময় করতাম, আচ্ছা আরেকজনের ছেলের পাঠ করতাম। আমরা এমনি একটু অভিনয় টভিনয় করতাম, এগুলা দেখতো। আচ্ছা। এই সময় বাবা কই? বাবা তো বাড়িতেই, মা? বাড়িতে। এরা খোঁজ খবর রাখতো না আপনার? আমি তো নানু বাড়িতে। তো এ কি করতেছেন না করতেছেন বাড়ির বাবা মায়ের কানে যাইতো না এগুলো? ওই যে টাকা ইনকাম করে দেই না, আমাকে জায়গা So, এই দিবে জন্য আর না। কিছু বলে না? না, আচ্ছা। আর মাঝে মধ্যে আসলে টাকা দেই, জায়গা শেষ। আবার স্কুলে যত অনুষ্ঠান হইতো সবগুলোতে আমি নাচতাম, মেয়ে সাইজা নাচতাম, ওই যে হুজুর সাজতাম, ঘটক সাজতাম, এগুলো করতাম। তো ওইখানে তো সবাই আমারে চিনে যে আমি এগুলো করি। তো তাদের দলে আমারে নেয়, আমারে বলল তুই একটা আলগা চুল্লা হিস, যে কোনো সময় প্রোগ্রাম হইলে তোরে আমরা ডাক দিমু। এই যে আপনি নাচ করতেন, কার কাছ থেকে শেখেন নাই? নিজে নিজে? না না, নিজে নিজে। নিজের ভিতর থেকে এটা আসতো হ্যাঁ, অটোমেটিক্যালি? ওকে। হ্যাঁ, তখন ওই যে তাদের সাথে যাই প্রোগ্রামও নাচতাম, মেয়ে সেজে ওই নাচের প্রোগ্রামে যাই, বিভিন্ন হলুদের প্রোগ্রাম টোগ্রাম গুলোতে প্রোগ্রামে যাই। আবার এগুলো কি আপনারা জোর করে যাইতেন নাকি দাওয়াত দিত ওরা?
না না, দাওয়াত দিত, ওরাই দাও? বাইনা করে নিত। ও আচ্ছা আচ্ছা 2000, 3000, 500, 1500, আমি একলা গেলে 500, 600 দিত। আচ্ছা আচ্ছা। আসলে আমারে 500, 700, 1000 এরকম ভাগে দিত। হুম। আলগা চুল পরে মেয়ে সেজে মেকআপ করে নাচতাম, বা 1 টাকা দিয়ে 2টা বিস্কিট দিত, সল্টিস বিস্কিট, এগুলো খেতাম। আবার রাত্রে গিয়া মামানির বাসায় দাঁড়িয়ে থাকি, যে খাওয়ার সময় ডাকে নাকি? খাওয়ার সময় ডাকে নাকি। এই দৃশ্যের সাথে আমি পরিচিত। বিভিন্ন অঙ্গি ভঙ্গি এটা সেটা করতাম, কই নিয়ে এই খাবার দৃশ্যের সাথে আমি পরিচিত আমি বলছি, ঠিক আছে? তো এই জন্যই বললাম যেটা আমি রিলেট করতে পারছি, হয়তো এরকমই কেউ ওইভাবেই দাঁড়িয়েছিল, তাই না? এবং মানুষ আসলে তার পৃথিবী, তার যে পৃথিবী, মানে প্রত্যেকের একটা করে আলাদা পৃথিবী আছে, এই কথাটা আমি বারবারই বলি। কারণ আপনি পৃথিবীকে যেভাবে দেখেন সেটা আপনার বড় হওয়ার উপরে, আমি আমার পৃথিবীকে যেভাবে দেখি সেটা আমার বড় হওয়ার উপরে। অর্থাৎ আমি আমার অভিজ্ঞতা জীবনে যা পেয়েছি সেটার সাথে যদি কারো অভিজ্ঞতা মিলে যায় তাহলে সেটা আমি খুব টাচ করতে পারবো, এবং একই সাথে আপনারাও পারবেন। কিন্তু যেটা মেলে না সেখানে মানুষের অনেক বেশি সন্দেহ তৈরি হয়, সেটা মানুষকে টাচ করতে পারে না। ওর ছোটবেলাটা অনেককে আজকে টাচ করতে পারবে, কারণ এরকম কষ্ট পেয়ে অনেকেই বড় হয়েছেন। সেটা যে আসলে ওর মতো হয়ে জন্ম হওয়ার কারণে তা না, দারিদ্র্যের অবস্থার মধ্যে থেকেও। জি মনীষা, তারপর কি হলো? দাঁড়িয়ে থাকতেন খাবারের জন্য? হ্যাঁ। তারপর যদি মনে চাইতো, ওরা খায় যদি থাকতো, তাহলে কইতো। বা আমার মামার ছেলে মেয়েগুলো খুব ভালো, ওরা আমার মামা তো বোন লিঙ্কি, হুম। পূর্ণিমা, পিঙ্কি, ওরা বলতো যে মা মনির দিল বাদ দাও, তখন দিত, খাইতাম। তো এভাবে তো আর কন্টিনিউ প্রত্যেক দিন চলে না। তখন আবার ওদের সাথে যাই, যারা মাটি কাটার কাজ করে তো যায়, কারণ তাদের সাথে গেলে আমি তো টাকা পাবো, আমি তো খাইতে পারবো। ওদের সাথে যাই, তখন আমি বেশি মেলিপানা। তখন দিনের বেলা আমি লিপস্টিক লাগাই যেতাম হালকা করে, তখন ওই যে নাম ছড়তো হিজড়া। কয়েকদিন গেলে আর কয়েকদিন যাইতাম না। এভাবে করতে করতে ও মামানিরও মামানির পান খায়, পানটা নাইনা দেই যাতে আমার বাদ দেয়, পান নাইনা দিই, এটা করি। তখন মামানি কইলো যে তো ওইজন থাকবার জায়গা নাই, কামগনি থাক। তখন মামানির ঘরের কাজ করি, মামানির কলপারে যায় ওই যে এগুলা ফাতি, আমাকে এলাকার ভাষায় ফাতি কয়, বড় বড় ফাতি দিয়া থাল বাসন দিতে এগুলো ধুইতাম। আমার এখানে থাকতে থাকতে তখন একটা বিয়ের অনুষ্ঠানে সোহাগপুর আমি নাচতে গেছি, 2009-10 ঘটনায় আমি নাচতে গেছি। তখন কিন্তু আমি অনেক সুন্দর করে সাজতে পারি। ওই যে আমি যে নাচের প্রোগ্রামে যাইতাম, মাঝে মধ্যে যাত্রা পালার অনুষ্ঠানেও যাইতাম নাচে। ওই যে যাত্রা পালার মেয়েরা যে সাজতো, আমি আরো বইসা থেকে ওদের সাজ দেখতাম। আচ্ছা। ওরা কিভাবে সাজে, কারণ আমরা সাজি একটু পরে উঠতে জায়গা, এদেরটা উঠে না। তখন আমাদের এলাকার একজন ভাবি আছে, উনি এগুলো করে আর কি, যাত্রাপালা করে, ওনার জামাইও এগুলো করতো। তো তাদের সাথে আমার খুব ভালো একটা পরিচয় হয়েছে। ভাবির বাচ্চাটারে কোলে করে রাখতাম, খাবার টাবার খাওয়াইতাম, ঘরের কাজ করতাম, বাজারে এটা সেটা করতাম। এনে এমন হয়েছে যে আমি আমার জীবনটা ফিরে পাইছি। আমি তাদের সাথে সুন্দর করে থাকলাম, ভাবির কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। শেখার পরে সোহাগপুর প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে নাচতে গেলাম। এখন আমার এলাকা থেকে একটা পার্লার থেকে বউ সাজে আনছে গায়ে হলুদে, আমি সাজে গেছি, বউর থেকে সুন্দর আমার লাগতেছে। এখন ওরা বলতেছে তুমি কোন পার্লারতে সাজে আসছো? আমি তো কোনো পার্লারতে সাজছি না, আমি নিজে নিজে সাজছি। এই যে ভাবি উনি যাত্রা করতো, যে ভাবি বলতে পাড়াপড়শি আর কি। আচ্ছা আচ্ছা। উনি আমার নিয়ে যাত্রা পালাতে যাইতো, হ্যাঁ। উনি আমার লেহেঙ্গা দিত, সাজায় দিত, বা আমি নিজে যাত্রা করতো না, নিজে যাত্রা করতো। ওই ভাবির কাছ থেকে শেখা মূলত আপনার? মানে ভাবি ডাকে আর কি, আমাদের 2টা গ্রামের 3টা গ্রামের পরে ওদের বাড়ি। জি। পরিচয় হয়েছে, ওরা গ্রামে থাকে না, আশাগঞ্জি থাকতো। ওই ভাবির কাছ থেকে টুকটাক আরো কিছু শিখলাম, নিজেও কিছু জানি। মেলিপানা যারা আছে তারা এগুলোর প্রতি একটু আগ্রহ থাকে বেশি। ওই বিয়েতে কইতেছে তো সাজ দেয়, তোমার সাজনা নষ্ট হয়েছে না, আমরা বউডারে কালকে তুমি সাজাই দিবা, এটা বলেছে আপনাকে? হ্যাঁ। তখন আমি বলি আমি সাজাই দিতাম, আচ্ছা ঠিক আছে দিমু, কত দিবেন? তখন বললো আমার 2000 টাকা দিব। ওরাই বলেছে ওরাই বলছে 2000 টাকা দিব। ওই পার্লার থেকে 2 দিনে 5000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করছে সাজাবে। আচ্ছা। তা আমার 2000 টাকা দিব, আমি বিয়ের দিন সাজাবো। ওকে। তা আমার কাছে তো সাজের অনেক জিনিস আছে, মাত্র কিছু জিনিস আমার কিনা লাগবে। বউর তো আরো বেশি একটু মেকআপ টেকআপ করতে হইব,
আমি আমাদের আশুগঞ্জে বাজারে গেলাম, কিনে আনছি, আইনা আমি সাজাইছি, আবার বউরে আমি ফুল দিয়ে দিছি আমার নিজের টাকা দিয়া, আচ্ছা, যাতে সবাই পছন্দ করে। তখন ওরা অনেক পছন্দ করছে, 2000 টাকা আমার দিছে, 1200 টাকার জিনিস কিনছে, 800 টাকা আমার কাছে আছে। গ্রাম বাংলায় বউ সাজানোর একটা সিগনেচার ব্র্যান্ডিং একটা মার্ক ছিল, আমি জানি না এটা এখন করে কিনা। এটা নিশ্চয়ই চোখে পড়ে না আপনার বাংলা ছবিতে, 80 দশকের 90 দশকের বাংলা ছবিতে যে নায়িকাদের বিয়ের যে সাজটা, সেখানে আপনারা দেখবেন যে এই দৃশ্যগুলো আছে। আমি জানি না এগুলো আপনি দেখেছেন কিনা। সেটা হচ্ছে যে ফোটা 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 সাদা 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 ফোটা ফোটা হ্যাঁ, দেয়, হ্যাঁ। ফোটা ফোটা দেয়, চতুর্দিক দিয়ে ফোটা দেয় মুখের উপরে। এটা হচ্ছে কেবলমাত্র বিয়ের সময়ই এই সাজটা ব্যবহার করা হয়। ইটস ভেরি ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, কিন্তু এটা তো এখন আর করা হয় না, এখন নিশ্চয়ই এগুলা করা হয় না, না। এখন আর কেউ করে না। আমাদের কালে আমি যখন যখন প্রথম বউ সাজাইছি, তখন এভাবে ফুটো দিতাম না, মানে আলাদা টিপি পাওয়া যেত এভাবে রাউন্ড করে। ও আচ্ছা আচ্ছা, চতুর্পাশ দিয়ে ইয়ে করে দাও। হ্যাঁ হ্যাঁ, টিপি পাওয়া যেত, মধ্যে একটা লম্বা থাকতো, হ্যাঁ। আর এদিকে রাউন্ড করে এদিকে থাকতো। এটা লাগাই দিছে, আমার মাল সামান এটা দিতেছে না। তখন আমি মাল সামানাগুলো পুলিশ নিয়ে আনতে গেছি, আমার মা কয়, হ্যাঁ বুড়মা অতদিন হাইছে না, হিজলা অতদিন হাইছে, কই হিজলা মাল সামানা দিতাম, কোয়েনতে বাইরে যাইতো গা। হের কারণে আমার জীবিতাতে মুখ দেখাইতারে না, আমরা মুখ দেখাইতারি না, হের কারণে আমরা সমাজ নষ্ট হয়ে যাইতেছে গা। হের কারণে আমার ফুতে আমার ঘর ভাঙচুর করে। এটা আপনার মা বলে? মা বলতেছে, আমার কইতেছে, ও গুরমা ভাই হিজলা ভাই, অত জীবন গড় হাইছো না, আমি হাইছো করতে কা এটা বাইরেও করবা। তখন আমার ছোট বোনটা স্কুল থেকে আইছে, আর আমার ছোট ভাইটা টুটুল করে নাম। তখন পুলিশের আমার ভাইটা কইতেছে, থাক আমার বাইরে নিয়েন না, আমার ভাই আমরা আদর করে। ইতানটা জিগাইছে পুলিশে যে তোমার মা তো কইতাছে যে হ্যাঁ ঘরতে বাইরে যেত গা মনীষা, তোমরা কি কো? তখন আমার বাইরে কান্দা দিচ্ছে, কান্দা পুলিশের পায়ে ধরছে যে ওরে আমার বাইরে নিয়েন না, আমার ভাই আমরা আদর করে, আমার ভাই আমরা সবকিছু কিনা দেয়। আর তখন আমার বাপেরে কইছে, আমার বাপে কান্দা দিচ্ছে, আমি কিচ্ছু জানি না, হেরা যে যেমন চিটা করুক, আমার পুতে হেরার কাছে হেরার কারণে শান্তি পায় না, আমার বাপে তখন আমার আদর করে। আমার ফুতে হেরার কারণে শান্তি পায় না, আমার ফুতের যখন এমনি হেরা সহ্য করতে পারে না, আমার ফুতের যেন থাকলে শান্তি, আমার ফুতে এমন জায়গা তো। আমার ছোট ভাইটারে জিগাইছে, যেটা আমার মারে এটারে জিগাইছে, এটা গুড় মাঝে মন চেনে না যাক, হে হিজলার লোকে থাকবো, এর লোকে আমরা থাকতাম না, হে আমি থাকতো না। তখন আমার মাল সামানা দিত না, সব লেখা দিব। আমি যে সাজাইয়েছে নিষ্ঠি দিয়ে দো, দিত না। তো পুলিশ আমার মারে ধমক দিছে, ধমক দিয়ে সেরা সাজার জিনিসটি লইয়া দিছে, এডি লইয়া তো আমার পার্লার শেষ। রুমকি বিউটি পার্লার দিছিলাম আমার বোনের নামে, পার্লার শেষ। আমি আবার ইন্ডিয়া চলে গেছি, কারণ আমি কোনো জায়গায় থাকতে পারতেছি না, ভিক্ষার জন্য। আবার ইন্ডিয়া চলে গেছি। ইন্ডিয়া গিয়া আবার 3 মাস থাকছে, থাকার পর আমি অসুস্থ হয়ে গেছি, কি জানি হয়েছে আমি জানি না, আমার গলা দিয়ে রক্ত যায়, গলা দিয়ে রক্ত যায়। এখন কোনো হসপিটালে গেলে কার্ড চাবে, ইন্ডিয়ান যে আধার কার্ড, আমার তো কার্ড নাই। পরে সরকারি হসপিটালে গেছি, আরেকটা ধরে যাওয়ার পরে ওখানে চিকিৎসা করছি। তখন আবার আমাদের যে গুরু, উনি হচ্ছে মাইশকা নেয়, আগে তো অর্ধেক নিত, ওনার অর্ধেক না, পুরোটাই নিয়ে নেয় না না মাসে নেয়? মাসে নেয়, যে এত টাকা মাসে তুই যা টাকা ইনকাম কর সব টাকা তোর। আচ্ছা। তখন আমি মাইশকা দিয়া থাকি। 3 মাস পরে আমার যখন গলা দিয়ে রক্ত যায়, হিজড়া গবেষণা করতেছে এটা তো মইরা যাবো গা, মইরা গেলে গা আমরা বাংলাদেশের লাশটা নিমু কেন, ফাইসা যাবো গা, বাংলাদেশে ফাটাই দে। তখন আমার বাংলাদেশে ফাটাই দিছে। এখন এসে আমি কই থাকবো, এখন তো আমার কোনো থাকার জায়গা নাই। আমি আখাউড়া দক্ষিণ হিজড়ার ঘরে যাই, তানিয়া হিজড়ার নাম। উনি আমার চেলা বানায় আর কি, উনি গুরু, আমি ওনার শিষ্য হই। উনার এনে থাইকা সরকারি হসপিটালে ওষুধ আইনা খাইছি, ভালো হয়ে গেছে। তো ওষুধ আইনা খাইছি। আমি কোথায় কবে জানি পড়েছিলাম, কিন্তু আমি তখন অর্থগুলো বুঝতাম না এই লেখাটার। এটা কার লেখা আমি জানি না, আমি চাইলে এখনই হয়তো বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে বের করতে পারি।
এই লাইনটা আমার খুব মাথায় ধরেছে এবং এই লাইনটাকে আমি অনুভব করেছি জীবন গল্পের অনেক এপিসোডে। আজকেও আবার নতুন করে অনুভব করছি, জন্মই যার আজন্ম পাপ।